যোগ্যতা আমার এই কন্টেন্ট বা ডিসকাশনটা পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিউ প্রেসিডেন্ট ফারুক আহমেদকে কেন্দ্র করে অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে, অনেকে বোঝার চেষ্টা করছেন এবং অনেকে অনেক অপটিমিস্টিক যে ফারুক আহমেদ ইজ হিয়ার টু ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। তিনি আসলে কেমন প্রেসিডেন্ট? দেখুন, অগাস্ট শেষ হয়েছে, ঘটনাবহুল অগাস্ট, পুরো অগাস্ট জুড়ে অনেক ঘটনা ঘটেছে এবং ক্রিকেটীয় পরিমণ্ডলের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে 21শে অগাস্ট, যেদিন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপনের পদত্যাগের মাধ্যমে। এরপর 21 থেকে 31 এই যে 10টা দিন চলে গেল এবং সেপ্টেম্বর এলো। সেপ্টেম্বরের প্রথম দিনে আমার এই ভিডিওর মূল উপজীব্য ফারুক আহমেদ 10 দিনের প্রেসিডেন্ট হিসেবে কি দেখিয়েছেন, তিনি কেমন প্রেসিডেন্ট, বিসিবি কেমন প্রেসিডেন্ট পেয়েছে, আমরা যেই ফারুক আহমেদকে এক্সপেক্ট করছিলাম সেই ফারুক আহমেদকে কি আমরা পেয়েছি, বিভিন্ন রোলে তিনি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের রোলটায় ফারুক আহমেদ আসলে কতটুকু ইফেক্টিভ। আমার কাছে মনে হয় আপনারা যদি মার্কিং করতে বলেন আমাকে, তাহলে ফারুক আহমেদকে আমি 10-এ 10 দিব। কেন আসলে এত দ্রুত, কেন আসলে ফারুকের প্রতি আমার এই ভালোবাসা, আমার এই অনুরাগ, এত কনফিডেন্সটা কোন জায়গা থেকে? দেখুন, এই যে 10টা দিন গেছে, এই 10 দিনের মধ্যে তিনি এমন কিছু কিছু চমক দেখিয়েছেন যেগুলো আসলে ফ্যাবুলাস। প্রথম যে চমকের জায়গাটার কথা যদি আমরা বলি, যে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যালং উইথ নাজমুল আবেদিন ফাহিম, মানে তার পার্টনার হিসেবে বোর্ডে আমরা দেখেছি নাজমুল আবেদিন ফাহিমের অন্তর্ভুক্তি। ফারুক এবং ফাহিম ক্রিকেট বোর্ডে আসছেন, তাদের মধ্য থেকে কে প্রেসিডেন্ট হবে এরকম একটা ডিসকাশন একটা সময় ছিল এবং ফাইনালি ফারুক আহমেদ প্রেসিডেন্টের দায়িত্বে, নাজমুল আবেদিন ফাহিম ডিরেক্টরের দায়িত্বে। এই যে প্রেসিডেন্ট হয়ে ফারুক আহমেদ এলেন এবং তার সঙ্গী হিসেবে নাজমুল আবেদিন ফাহিমকে তিনি চুজ করেছেন, গ্রহণযোগ্য একটা ব্যক্তিত্ব যিনি, এবং একই সাথে নাজমুল আবেদিন ফাহিমকে প্রত্যেকটা প্রেস কনফারেন্সে পাশে বসিয়ে, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং গুলোতে ঠিক ফারুকের পাশের চেয়ারটাই নাজমুল আবেদিন ফাহিমের যে বসার ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে ওই রেসপেক্টের জায়গাটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। সেকেন্ড পয়েন্ট, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার, অনেক বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে, বিতর্ক, কিন্তু আবারও বলছি, কারণ এখন পর্যন্ত কোনো কিছুই প্রমাণিত না, অকাট্য প্রমাণ কেউ দিতে পারেনি। তাহলে কি দরকার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি হয়েছে কি হয় নাই, এটার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা একটা ইন্টারন্যাশনাল অডিটের ব্যবস্থা করা, সেই ডিসিশনটা ফারুক আহমেদ গ্রহণ করেছেন। ইটস এ বিগ ডিসিশন। যেই ক্রিকেট কমপ্লেক্স পূর্বাচলে হচ্ছিল, সেই ক্রিকেট কমপ্লেক্স দেখতে গিয়ে ফারুক আহমেদ খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, সেটা হচ্ছে খেলার জন্য শেপ আসলে বোটের মতো বা স্কোয়ারের মতো হওয়ার দরকার নেই, আমাদের দরকার ওভাল, মানে বৃত্তাকার মাঠ, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে এই বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া গতকাল যেভাবে এটাকে কভার করেছে, ট্রিটমেন্ট দিয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে এটার পক্ষচারণ করেছে, ফারুক আহমেদকে অ্যাপ্রিসিয়েট করেছে, এই মেন্টালিটি আসলে দরকার ছিল। তো আপনার জায়গা থেকে যদি আপনি এইরকম মেন্টালিটির কাউকে না পান, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেটের উন্নতি হবে না। গুরুত্বপূর্ণ আরো পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে আমি যেতে চাই এবং যে আলোচনাটা করাটা খুব জরুরি। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে এই মুহূর্তের কলঙ্কিত যদি কাউকে আমরা ব্যক্তিত্ব যারা এক্সিস্ট করছে খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেই মানুষটা আসলে বাংলাদেশের কেউ না, শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে জয় পেয়েছে এবং সেই 10 উইকেটে জয়ের পর কেউ যারা আসলে ক্রিকেটে খোঁজ খবর খুব একটা রাখেন না, শুধুমাত্র মানুষের কন্টেন্টে কমেন্ট করতে যান নেগেটিভ আইডিয়াস নিয়ে, কেউ বলার চেষ্টা করেছেন কোচের ক্যারিশমা। ভাই, বাংলাদেশের কোচ এই টেস্টের আগে 36-35 দিনের ছুটিতে ছিলেন, তিনি আসেন নাই। বাংলাদেশে যখন তিনি এসেছেন, একটা সেশন, নট আ সিঙ্গেল সেশন, নট আ হাফ সেশন, তিনি পুরো দলকে প্র্যাকটিস করিয়েছেন। পুরোপুরি আমার লোকাল যে কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন, তারা সবাই বাংলাদেশ দলটাকে গিয়ার আপ করার জন্য, চেয়ার আপ করার জন্য, রেডি করার জন্য প্রিপারেশন ওয়াইজ যেভাবে মেক করেছে, সেটা হয়েছে কখনো ঢাকায়, কখনো চিটাগংয়ে, অবিস্মরণীয়। এই অবিশ্বাস্য কাজটা যখন বাংলাদেশের লোকাল কোচেসটা করে, রাওয়ালপিন্ডিতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেই জায়গাটা ডেলিভার করতে পারেন। আমি শুধু একটা এক্সাম্পল দিব, চন্ডিকা হাথুরুসিংহে যদি এতই ক্যারিশম্যাটিক হতেন, তাহলে সাদমান ইসলাম তো দীর্ঘ সময় পর জাতীয় দলে ব্যাক করেছেন, চন্ডিকা হাথুরুসিংহের ধারে কাছেই তিনি ছিলেন না। তাকে তৈরি করে তাহলে ন্যাশনাল টিমে কে পাঠালো? বোঝার চেষ্টা করুন। চন্ডিকা হাথুরুসিংহে যদি এতই ক্যারিশম্যাটিক হলেন, তাসকিন আহমেদ যখন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তিনি অনেকদিন টেস্ট খেলেন না, এবং মিরপুরে হোম অফ ক্রিকেটে লোকাল কোচিং স্টাফের সদস্যদের সাথে তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, সেই সময়টাও তো চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন না। তাসকিন তাহলে সেকেন্ড টেস্টে এসে এত ভালো করলো কিভাবে? মেহেদী হাসান মিরাজ তো পুরো লিস্টেরই বাইরে। চন্ডিকা হাথুরুসিংহের সাথে তার রাওয়ালপিন্ডিতে যাওয়ার আগে মনে হয় 3-4 মাস পরে দেখা হয়েছে, সিরিয়াসলি বলতেছি ভাই, এবং দুজনের চেহারাও মনে হয় কিছুটা ভুলেও গেছে। সো এই যখন একটা অবস্থা হয়, আপনার পারফর্মারদের কথা এক্সাম্পল দিয়ে আমি যখন বুঝিয়ে দিই,
মুশফিকুর রহিমের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য, তখন আসলে কোচকে ক্রেডিট দেওয়ার কিছুই নেই। বাংলাদেশ হলে ক্রিকেটারদেরকে প্রপার প্রিপারেশনটা আসলে হয়েছে বিসিবির মাধ্যমে, লোকাল কোচেসদের মাধ্যমে, সেটার ফল আমরা পেয়েছি। এই বিতর্কিত কোচকে বাদ দেওয়ার ব্যাপারে ফারুক আহমেদ তার মেয়াদে দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সেখানটাই তিনি ডিসিশন মেক করেছেন। সেখানটাই তিনি সেই সিদ্ধান্তটা নিতে পেরেছেন যে হাথুরু সিংহকে তিনি রাখবেন না। আমার প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেছেন যে আগের 7 দিন আর পরের 7 দিন ওয়েট এন্ড সি। পরবর্তীতে ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা পরিচালকের সাথে আমি যোগাযোগের চেষ্টা করেছি, অনেকেই চুপ গেছেন, আবার অনেকেই ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করেছেন যে ইয়েস তার সময়টা ঘনিয়ে এসেছে। এই যে আমি পারছি না, পারবো না, 1-1.5 কোটি টাকা দেওয়া লাগবে এই কারণে হাতুরুকে সরাবো না, হাতুরুকে সরালে ওয়ার্ল্ড ওয়াইড আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, এই যে ভাতাবাজি কথাগুলো, এগুলো কিন্তু ফারুক আহমেদ বলেন নাই। দেখুন, চান্ডিকা হাথুরু সিং যদি ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড কোনো কোচ হইতেন, ক্যারেক্টার হইতেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেপুটেশন খারাপ হইতো। চান্ডিকা হাথুরু সিং নিজেই তো হচ্ছে একটা ঘুণ পোকা, সবকিছুর ভেতরে ঢুকে সবকিছু নিঃশেষ করে দেয়, বাইরে থেকে দেখে সুন্দর ফিটফাট মনে হয়, কিন্তু ভেতরে সদরঘাট। তিনি এখন পর্যন্ত শ্রীলঙ্কার কোচ ছিলেন 2 বার, একবার অ্যাসিস্ট্যান্ট কোচ, একবার হেড কোচ, 2 বারই তিনি চাকরিচ্যুত হয়েছেন ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই খারাপ, আমি মাইনা নিলাম, যারা সবাই চাকরি খায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তিনি যেখানকার নিজের দেশের লোক, সেই জায়গায় তো তিনি টিকতে পারেন নাই। চান্ডিকা হাথুরু সিংকে তার দল, সিডনিতে তিনি হচ্ছে কাজ করেন, তার দল তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে প্রমোটেড করে হেড কোচ বানায় নাই। বাংলাদেশে আসার আগে ঠিক আগ মুহূর্তে তাদের কোচিং স্টাফের শাফলিং হয়েছিল, ওই সময় যিনি হেড কোচ ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন। চান্ডিকা হাথুরু সিং এর দ্যাট টাইম হি ওয়াজ এক্সপেক্টিং দ্যাট হি উইল বি দ্য হেড কোচ অফ সিডনি, শেষ পর্যন্ত তাকে করা হয় নাই ভাই। সো মজার ব্যাপারটা তো এখানটায়, নিউ সাউথ ওয়েলসে যখন তার বেল থাকে না, তখন তিনি বাংলাদেশে এসে মাতবরি করার চেষ্টা করেন, এবং সেটাই তিনি করেছেন। সো চান্ডিকা হাথুরু সিং এর চাকরি খাওয়ার ব্যাপারে, তাকে এখান থেকে খেদানোর ব্যাপারে আমার কাছে মনে হয় ওয়ান অ্যান্ড অনলি গার্সি যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছে ফারুক আহমেদ, এবং সেটা তিনি করেছেন। গামিনী ডি সিলভা, তার ব্যাপারেও ডিসিশন আসছে, সেদিন একটু মাইল্ড ওয়েতে বলেছেন, বাট গামিনী ডি সিলভার ব্যাপারে ডিসিশন আসছে। ফারুক আহমেদ যদি তাকে না তাড়ান, তাহলে এখানকার যারা গ্রাউন্ডসম্যান রয়েছেন তারাই তাড়ানোর জন্য যথেষ্ট। এই লোকটা এত বাজে যে যারা হচ্ছে বিভিন্ন ধর্মের রয়েছেন, তারা যখন তাদের প্রেয়ার টাইমে তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করার জন্য একটু সময় চান, সেই সময়টাও গামিনী ডি সিলভা দিতে চান না। কত নোংরা টাইপের মানসিকতার লোক হতে পারেন তিনি। বাংলাদেশে গ্রাউন্ডস কর্মীদের বিভিন্ন ধর্মের লোক রয়েছে, তাদেরকে কাউকে নামাজ পড়তে দেন না, কাউকে পূজা করতে দেন না, মানে কোনোটাই তিনি দেবেন না। মাতবর একজন এসছেন, এই মাতবর বদমাইশ একটা, এবং তাকে সরানোর ব্যাপারে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেপ না নেয়, ডেফিনেটলি গ্রাউন্ডসম্যানরাই সেই উদ্যোগটা নেবেন। সবাই স্রষ্টায় বিশ্বাস করে কম বেশি, না? এবং তাদেরকে যদি আপনি আপনার প্রেয়ার করার সময়টা দিতে গিয়ে যদি চিল্লাচিল্লি করেন, পৃথিবীর শ্রেষ্ঠতম অফিসেও সেটা করা হয় না। বাংলাদেশের কিউরেটর গামিনী ডি সিলভা যেটা করেন হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের সাথে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। স্রষ্টার প্রতি আপনি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভালোবাসা প্রকাশ করবেন, আর সেই সময় এসে গামিনী ডি সিলভা এখানটা মাতবরি করবে, এটা বেশি দিন চলবে না। তো ফারুক আহমেদ ডেফিনেটলি আই নো ইজ ইনফর্মড, এবং এই ব্যাপারেও তিনি উদ্যোগ গ্রহণ করবেন, এবং যিনি এই কাজটা করছেন এখান থেকে তাকে সরানোর ব্যাপারে উদ্যোগী হবেন। আরেকটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে, ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সপেন্সেস গুলো যেন মানে ফালতু খরচ যেন কোনো কথায় না হয়, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তিনি এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সিরিয়াস রয়েছেন। লেটস সি কি হয়, সামনে স্ট্যান্ডিং কমিটিগুলো ফুলফিল করতে হবে, সেই জায়গায় কিন্তু তাকে মুনশিয়ানা দেখাতে হবে। নাম এক্সপেরিয়েন্সের থেকে কে কোন কাজটার জন্য যোগ্য সেটা বিবেচনায় নিয়ে স্ট্যান্ডিং কমিটি যদি করতে পারেন, সেটা সাকসেস পাবে ফারুক আহমেদ এবং বাংলাদেশের ক্রিকেট। সবাই ভালো থাকবেন।